আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1 শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। 2 বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতিরেয় আরণ্যকে। 3 কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন ভীম। 4 সকলোত্তর পথনাথ উপাধি ছিল হর্ষবর্ধনের। 5 চোলরাজ্যের প্রদেশগুলি যে নামে পরিচিত ছিল তা হলো মণ্ডলম। 6 গীতগোবিন্দম কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। 2 আইতে বখতিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে নদিয়া আক্রমণ করেছিলেন? 17 জন। 2 পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল। 3 বিক্রমশীল মহাবিহারকে প্রতিষ্ঠা করেন ধর্মপাল। 4 পবনদীপের রচয়িতাকে ধুই। তিনের আইতে বলেছে কে কেন গঙ্গায় কোন্ডচল উপাধি নেন? প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল কল্যাণীর চালুক্য শক্তিকে পরাজিত করেন। তিনি বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়েছিলেন, তাই জন্য তিনি গঙ্গায় কোন্ডচল উপাধি নেন। তাহলে কে প্রথম রাজেন্দ্র চোল গঙ্গায় কোন্ডচল উপাধি নেন? কেন না বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযানে গঙ্গা নদীর তীরে তিনি পাল রাজাকে হারিয়েছিলেন, তাই গঙ্গায় কোন্ডচল উপাধি নেন। অথবা বলেছে হিজরত কি? হিজরত লিখবে মক্কা থেকে মদিনায় হজরত মোহাম্মদ এবং তার অনুগামীদের মক্কা থেকে মদিনায় চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। 2তে দিয়েছে রামচরিত কাব্য কে রচনা করেন? এই কাব্যে রামায়ণে রামের আড়ালে কোন রাজার কথা বর্ণনা করা হয়েছে? রামচরিত কাব্য রচনা করেন সন্ধ্যাকর নন্দী। এখানে পাল রাজা রামপালের কথা বর্ণনা করা হয়েছে। এখানে রামপালের বরেন্দ্রভূমি উদ্ধারের তুলনা করা হয়েছে। তাহলে এখানে রামায়ণে রামের আড়ালে পাল রাজা রামপালের কথা বর্ণনা করা হয়েছে। 4 আইতে বলেছে মাৎস্যন্যায় কি? আচ্ছা, মাৎস্যন্যায় কি? এগুলো হচ্ছে 3 নম্বরে। তো লিখবে মাৎস্যন্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে অরাজকতার সময়, তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের ওপর অত্যাচার করে। শশাঙ্কের মৃত্যুর পরে খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত 100 বছর ছিল বাংলার ইতিহাসে একটা পরিবর্তনের যুগ। ওই যুগে প্রত্যেক ক্ষত্রিয় সম্ভ্রান্ত লোক, ব্রাহ্মণ এবং বণিক ইচ্ছামতো নিজের এলাকা শাসন করত। বাংলায় কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। বছরের পর বছর এই অবস্থা চলার পরে বাংলার প্রভাবশালী লোকেরা মিলে খ্রিস্টীয় 8ম শতকের মধ্যভাগে গোপাল নামে একজন রাজাকে নির্বাচন করেন। ওই সময় থেকে বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয়। 2তে দিয়েছে টিকা লেখো দীপঙ্কর শ্রীজ্ঞান। লিখবে ভারত এবং বহির্ভারতের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার অন্যতম উদাহরণ দীপঙ্কর শ্রীজ্ঞান। অতীশ বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং শ্রেষ্ঠ পণ্ডিত অতীশের জন্ম বঙ্গাল অঞ্চলের বিক্রম মণিপুরের বজ্রযোগিনী গ্রামে। তিনি ব্রাহ্মণ্য মতবাদে বিশ্বাসী ছিলেন না বলে তার বাড়ি আজও নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত। অদন্তপুরী বিহারে আচার্য শীলরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে পরিচিত হন। তিনি সম্ভবত বিক্রমশীল অদন্তপুরী ও সোমপুরী মহাবিহারের আচার্য ও অধ্যক্ষ ছিলেন। তিব্বতের রাজা জ্ঞানপ্রভের অনুরোধে তিনি দুর্গম হিমালয় অতিক্রম করে তিব্বতে যান। সেখানে তিনি মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তারই চেষ্টায় তিব্বতে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়। তিনি অনেক সংস্কৃত গ্রন্থ ভোট ভাষায় অনুবাদ করেন। তার মূল সংস্কৃত লেখাগুলি না পাওয়া গেলেও তিব্বতী ভাষার অনুবাদগুলি পাওয়া যায়। অতীশ তিব্বতে বুদ্ধের অবতার হিসাবে পূজিত হন। তিব্বতের রাজধানী লাসার কাছে তার সমাধিস্থান পবিত্র তীর্থক্ষেত্র। সমগ্র বাংলা বিহারের ওপর তার গভীর প্রভাব ছিল, তাই এদেশের বৌদ্ধ আচার্যরা মনে করেছিলেন যে তিনি তিব্বতে চলে গেলে ভারতবর্ষ অন্ধকার হয়ে যাবে
অনেক পরে কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই অসীম প্রতিভাধর আচার্য সম্পর্কে লিখেছেন, বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। অথবাতে আছে চর্যাপদ সম্পর্কে কি জানো লেখো। লিখবে চর্যাপদ খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। চর্যাপদে যে ভাষা রয়েছে সেগুলো আদি বাংলা ভাষার নিদর্শন। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই চর্যাপদের পুঁথি উদ্ধার করেন। 5-এ আসি। 5-এর আয়তে দিয়েছে ত্রিশক্তি সংগ্রাম কি, আর এরপর বাংলায় কোন বংশের রাজত্ব শুরু হয়? সেন বংশের রাজত্ব শুরু হয়। আর মোহাম্মদ ঘুরি কবে মারা যান? 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান। ত্রিশক্তি সংগ্রাম কি? লিখবে যে কনৌজ শেষ পর্যন্ত কে দখলে রাখতে পারবে এই নিয়ে অষ্টম শতাব্দী থেকে পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল। একে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। প্রায় 200 বছর ধরে চলা যুদ্ধকলহে 3টি বংশেরই শক্তি শেষ হয়ে যায়। এই সময় পাল রাজাদের ক্ষমতা কমে গেলে বাংলায় সেন রাজত্ব শুরু হয়। 2-এ দিয়েছে চোল শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। এই যে দক্ষিণ ভারতের চোল শক্তি। লিখবে খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতাব্দীতে সপ্তম অষ্টম শতাব্দীতে দক্ষিণ ভারতে বেশ কিছু আঞ্চলিক শক্তির বিকাশ হয়েছিল। পল্লব, পাণ্ডব এবং বিশেষত চোলরা শক্তিশালী হয়ে উঠেছিল। কাবেরী এবং তার শাখা নদীগুলির বদ্বীপকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল। সেখানকার রাজা মুট্টাবাইকে সরিয়ে বিজয়ালয়ে চোল রাজ্য প্রতিষ্ঠা করেন। থাঞ্জাভুর বা তাঞ্জোর নামে এক নতুন নগরী তৈরি হয়, যা চোলদের রাজধানী ছিল। বিজয়ালয়ের উত্তরসূরিরা রাজ্যকে আরও সম্প্রসারিত করেন। দক্ষিণের পাণ্ড্য এবং উত্তরের পল্লব অঞ্চল চোলদের দখলে আসে। 1985 খ্রিস্টাব্দে প্রথম রাজরাজ বর্তমানে কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চলে চোল প্রতিপত্তি বাড়ান। তার পুত্র প্রথম রাজেন্দ্র কল্যাণী চালুক্য শক্তিকে পরাজিত করেন। বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযানে গঙ্গা নদীর তীরে তিনি পাল রাজাকে হারিয়ে গঙ্গায় কর্ণচোল উপাধি নেন। প্রথম রাজরাজ এবং রাজেন্দ্র চোল দুজনেই দক্ষ নৌবাহিনী তৈরি করেন। তার ফলে দক্ষিণ পূর্বে এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতীয় বাণিজ্যকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা চোলদের পক্ষে সম্ভব হয়। অথবাতে আছে নালন্দা বৌদ্ধ বিহার সম্পর্কে যা জানো লেখো। লিখবে সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে আজকের বিহার রাজ্যে নালন্দা বৌদ্ধ বিহার তৈরি হয়েছিল। কালে কালে সমগ্র এশিয়া নালন্দার শিক্ষা দীক্ষার খ্যাতি ছড়িয়ে পড়ে। হর্ষবর্ধন এবং পাল রাজাদের আমলে নালন্দা শাসকদের সাহায্য পেয়েছিল। স্থানীয় রাজা এবং জমির মালিকেরা তো বটে, এমনকি সুদূর সুমাত্রা দ্বীপের শাসক এই মহাবিহারের জন্য সম্পদ দান করেছেন। তা থেকে ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামা কাপড়, সজ্জাদ্রব্য, ওষুধপত্র দেওয়া হতো। সুদূর তিব্বত, চীন, কোরিয়া এবং মঙ্গোলিয়া থেকে ছাত্ররা এখানে আসত পড়াশোনার জন্য। তার মধ্যে চীন দেশের ছাত্রদের শিক্ষাদানের জন্য বিশেষ তহবিলের বন্দোবস্ত করা হয়েছিল। হিউয়েন-সাং খ্রিস্টীয় 7ম শতকে এই বিহারে শিক্ষালাভ করেছেন। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্ররা এখানে পড়ার সুযোগ পেত। নালন্দার সমৃদ্ধির যুগে 10,000 জন আবাসিক ভিক্ষু এখানে থাকত। তার মধ্যে 1,500 জন ছিল শিক্ষক আর 8,500 জন ছিল ছাত্র। ত্রয়োদশ শতক পর্যন্ত এর খ্যাতি বজায় ছিল। ওই শতকে তুর্কি অভিযানকারীরা বিহার অঞ্চলে আক্রমণ করে মহাবিহারে ব্যাপক ক্ষতি করেছিল।